অলরেডি হলো গিয়ে আপনারা জানেন যে শাহ আলী থানা থেকে তাকে ট্রান্সফারও করা হয়েছে। এই ধরনের বিভিন্ন ঘটনা চলতেছে, উপর থেকে নিচে থেকে বিভিন্ন জায়গা থেকে প্রেশার দেওয়া হচ্ছে। আমরা এখানে আসলাম, ওসিকে থানায় পাওয়া যায়নি, ওসি তদন্তকেও থানায় পাওয়া যায়নি। আমরা জানি না কেন তারা থানায় আসলে নেই। আমি হয়তোবা আমি যে বসে থাকবো, যখন কল দিচ্ছি আমরা, কলেও তাকে পাওয়া যাচ্ছে না। আমি জানি না আসলে তারা কোথায়, কেন তারা মিডিয়ার মুখোমুখি হচ্ছে না, কেন তারা কথা বলতেছে না, কোন প্রেশার, কোন অদৃশ্য প্রেশারে আসলে এই ঘটনাগুলো ঘটতেছে। যদি আরএস ফাহিমকে মুক্ত করা হয়, তহিদ আফ্রিদিকে যেই মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে একই মামলায় আসলে তাকে অ্যারেস্ট দেখানোর সুযোগ রয়েছে এবং তার নামে 2টি মামলা রয়েছে বলে হলো গিয়ে আমরা অলরেডি শুনতে পাচ্ছি। আপনারা গণমাধ্যম কর্মীরা সেই জিনিসটা কনফার্ম করবেন। যার নামে মামলা রয়েছে এবং যে সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষর, তাকে যদি এখানে ছাড়া হয়, তাহলে এই জিনিসটা বাংলাদেশের গভর্নমেন্টের জন্য, বিএনপি গভর্নমেন্টের জন্য এবং স্পেশালি কোট অ্যান্ড কোট করে আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেরে আমরা দেখতে পাচ্ছি যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়েছেন, তার জন্য আসলে অশনি সংখ্যা। তার বিরুদ্ধে আবার আমরা চাই নাই পলিটিক্যাল গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন হোক, আমরা চেয়েছি একটা স্টেবিলিটি, রাষ্ট্র আসলে ঘুরে দাঁড়াক, গভর্নমেন্ট আসলে স্টেবল হোক। কিন্তু আমাদের আবার শহীদ পরিবারকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে, গুমের ভিকটিম যারা তাদেরকে সাথে নিয়ে আবারও মাঠে নামতে হবে। আমরা রাজপথ দখলের রাজনীতি থেকে সরতে চাই। আপনারা যদি আমাদেরকে রাজপথ দখলের আন্দোলন করতে বাধ্য করেন, তাহলে এর পরিণতিটা আপনাদের ভয়াবহ হবে। শেখ হাসিনাও বারবার করে বলছে সে কিছু করে নাই, তাহলে করছে কি? আমি এই প্রশ্নটা করতে চাই। আরএস ফাহিম যে অবস্থান নিয়েছিল, এবং আপনারা জানেন এই ব্যাপারগুলো বারবার করে বলার দরকার নেই। মোহাম্মদপুরের কাউন্সিলর রাজীবের একদম ঘনিষ্ঠ জন আরএস ফাহিম যে কিশোর গ্যাং পরিচালনা করতো, অসংখ্য ডকুমেন্টারি, অসংখ্য নিউজ রিপোর্ট আছে ইসের ভিতরে। এবং জুলাই আগস্টে তার যে রাজীব যার আন্ডারে সে চলতো, তার ফেসবুক প্রোফাইলও যদি আপনি ঘাটেন, তাহলে দেখতে পাবেন আরএস ফাহিম যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ডিরেক্ট জড়িত ছিল, এবং সে যে হলো গিয়ে আর রাজীবের থেকে বন্দুক চেয়েছে, সেই স্ক্রিনশট গুলো কিন্তু হলো গিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আরএস ফাহিম যদি দাবি করে, আজ পর্যন্ত কোনো চোর বলছে যে সে নিজে চোর, আমি চুরি করছি আমাকে ধরেন, পৃথিবীর কোনো চোরই এই কথাটা বলে না, কোনো ডাকাতি এই কথাটা বলে না, পৃথিবীর কোনো খুনি বলে না যে আমি খুন করছি। সুতরাং আমরা চাই এইটাকে দ্রুততম সময়ে তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া নিয়ে যাওয়া হোক, এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আরএস ফাহিমের যে শাস্তি, সেই শাস্তিটা কার্যকর করা হোক। যদি শাস্তি আপনারা হলো গিয়ে কোর্ট থেকে কার্যকর না করেন, যদি আইনের মধ্য দিয়ে কার্যকর না করেন, তাহলে রাজপথকে আমাদের বেছে নিতে হবে। এই ছাড়া তো আমাদের আর উপায় দেখতেছি। আমরা বলেছি স্পষ্টভাবে যে আমরা রাজপথে আসতে চাই না, আমরা চাই গভর্নমেন্ট স্টেবল হোক, রাষ্ট্র স্টেবল হোক। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বজুড়ে আসলে যুদ্ধ চলছে। তো বিশ্বজুড়ে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে হলো গিয়ে, অ্যানালিস্টরা সন্দেহ প্রকাশ করছেন যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু কি শুরু না। তো এরকম একটা ক্রান্তিকালীন সময়ে আমরা চাই রাষ্ট্র স্টেবল হোক, রাষ্ট্রের রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র তার পলিসি নিয়ে ভাবুক। কিন্তু আমাদেরকে যদি রাজপথে আসতে বাধ্য করা হয়, তাহলে আপনারা দেখতে পারছেন যে রাজপথে আমরা আসলে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে ফালাইতে পারি। যে শেখ হাসিনাকে ফালাইতে, শেখ হাসিনার ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। শুনতে খারাপ লাগলেও লাস্ট 17 বছরে আমরা দেখতে পাচ্ছি এইটাই সত্য। 28 অক্টোবর যখন আমি রিফাত রশিদ মার খাই পল্টনে, তখন বিএনপির নেতারা ওই ককটেল তাদের গায়ে লাগে না, ককটেলের শব্দে পিছন দিয়ে ভেগেছিল। আমরা তখন বসে বসে হলো গিয়ে এখানের ভিতরে পল্টনে মার খাইছি। তো আমাদেরকে যদি এই ভুজুং ভাজুং বুঝে লাভ নাই। বিএনপি যদি ওই দিন শক্তিশালী নেতৃত্বে থাকতো, তারা যদি ওইখানে রাজপথ না ছাড়তো, ওই দিন শেখ হাসিনার পতন হয়। সুতরাং এইগুলো আমাদেরকে বললেন না। আমাদের রাজপথে যদি নামতে বাধ্য করা হয়, এটা বিএনপির জন্য অশনি সংকেত, বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি বলবো যে স্টেবিলিটির জন্য ভালো হবে না। কিন্তু বাংলাদেশ যদি একটা বৈপ্লবিক রূপান্তরের দিকে যাইতে হয়, তাহলে আমরা আসলে সেটার জন্য প্রস্তুত আছি। এবং বাংলাদেশের আলটিমেট ফিউচার এইটাই, একটা বিপ্লব করতে হবে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। এই যেই যারা রয়েছেন সো কল্ড কোট অ্যান্ড কোট সিনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেনদের হাতে আমরা জুলাইকে দিয়ে দেখেছিলাম, তাদের হাতে আমরা ঐক্যমত্য কমিশনে পাঠিয়েছি, রাজনৈতিক দলগুলোর হাতে পাঠাইছি। আমরা দেখতে পাইছি যে এতই যে শহীদ, আমাদের 1500-এর অধিক শহীদ, 2000 শহীদ, এবং এই যে 30,000-এর বেশি আহত যারা রয়েছেন, এখন হসপিটালে অনেক কাতরাচ্ছে। আমরা প্রায়শই শুনি যে নতুন শহীদ আমাদের মাঝে আসছেন, যারা জুলাই আগস্টে গুলি খাইছেন। তাদেরকে এখনো আমরা দেখতে পাচ্ছি মরে, কিন্তু তাদের প্রতি আসলে যাদের কোনো দায় দরদ নাই, তাদের হাতে আমরা আরেকবার রাষ্ট্র ছাড়বো না। এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি।